কলমির শাক আনতে বলেছি, তো একদম 2 আঁটি কলমি শাক নিয়ে চলে এলো। এখন এই কলমি শাক বেছে কেটে ধুয়ে রান্না করাটাই হচ্ছে সমস্যা আসলে ঠিক না, সময়ের ব্যাপার। আর কি আসলো বাজার থেকে চলো দেখি একবার। 1 আঁটি ধনেপাতা, দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ো, টমেটো, লাউ, ভেন্ডি। পড়ে যাচ্ছিস কেন? সোজা হয়ে দাঁড়া না, বার করি সবজিগুলো। এই মিষ্টি কুমড়ো, যে জিনিসটাও বাজারে গেলে আনবেই, কিছু আনুক বা না আনুক, মিষ্টি কুমড়োটা আনবেই। আর এই প্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে ক্যাপসিকাম, উচ্ছে, গাজর, ভেন্ডিও দেখা যাচ্ছে, আর লঙ্কা, যেটা আনতে আমি না করে দিলাম, বারবার বললাম লঙ্কা ঘরে অনেকটা আছে, আনবে না, কে কার কথা শুনে। এর মধ্যে নিয়ে এসছে বিনস, সেই লঙ্কাটা আবার নিয়ে আসলো, আর ওই প্যাকেটটাতে বিনস ছিল। ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর আজকে আবার কাতলা মাছ এনেছে, কাতলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তা আজকে আর কাতলা মাছের ঝোল ঝালি কিছু করব না, আর ভাল লাগছে না মাছের ঝোল ঠোল খেতে। আর আজকে ভাবছি যে দই কাতলা করব, সেজন্য আমি টক দই আনতে বলেছি, নিয়েও এসছে দই। দইটা এনেছে, কিন্তু পোস্ত আনতে বলেছিলাম, পোস্তটা আবার এখনও আসেনি। আর আজকে সকাল থেকে না রূপু আর রূপুর বাবা বেরিয়েছিল, একটা দরকারে বেরিয়েছিল, রূপুর বাবার সঙ্গে গেছিলো। তাই সকাল থেকে রূপু ঘরের কোনো কাজকর্মই করেনি, আর এখন এসে ব্যাস ফোন নিয়ে বসে গেছে, জানি না কখন কি একটু করবে। সর্ষের তেল গরম করে নিয়েছে, এবার মাছটা ভেজে নেওয়ার পালা। আর দেখেছো, কাজের চাপে তোমাদেরকে সুপ্রভাত বলতেই ভুলে গেছি। নমস্কার, সুপ্রভাত। এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এখন কিছু জামা কাপড় জমেছে হাতে ধোয়ার, ছেলের এই জামা কাপড় কটা হাতে ধুয়ে দেবো, আর এই বালতির জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে কাচতে দেবো। দই কাতলাটা বানাবার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখো নিয়েছি 5-6টা কাজু বাদাম নিয়েছি, আর 2 চামচ নিয়েছি চারমগজ, আর 1 চামচ মৌরি, আর 1 চামচ পোস্ত। এবার একটুখানি জল দিয়ে এটাকে একটু বেটে নেব। মাছ আছে আমার 10 পিস, সেই হিসাবেই আমি জিনিসগুলো নিয়েছি। আর গতকাল রাতে না আমি এই কড়াইটার মধ্যে কচুরি ভেজেছিলাম, ছোলার চাতুর কচুরি, আর ওই কড়াইটাই ছিল, ব্যাস ওই কড়াইটার মধ্যে মাছ ভাজতে দিয়েছি। দেখো কড়াইটা পুরে কি অবস্থা হয়ে গেল। তাহলে আমার কড়াই না এইভাবে পড়ে না। যাই হোক, মাছ ভাজার তেলটা রয়ে গেছে, এর মধ্যে আমি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে না একটু ঢেকে দেবো, তাহলে গন্ধটা তেলের মধ্যে ভালো চলে যাবে। ফোড়নটা হয়ে গেছে, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুনটা বেশি দিইনি, 2-3 কোয়া রসুন দিয়েছি। এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানোর পরে তারপরে যে কাজু বাদাম আর চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটাকে একটু লালচে করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যেই মশলাটা বেটে রেখেছিলাম না, চারমগজ, কাজু বাদাম, পোস্ত টোস্ত, সেইটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর দেখো বাটির মধ্যে একটুখানি রয়েও গেছে, এই বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জলটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এইটা একটুখানি কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দেব ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে কি বলো তো, আজকে একটু ইচ্ছে হলো কি, একটু বিয়ে বাড়িতে যে দই কাতলা করে না, সেরকম একটু খায়, সেই জন্য এইভাবে করছি। আর এর মধ্যে হলুদ যাবে না, কারণ এর মধ্যে দই কাতলা করবো তো একটু সাদা সাদা ভাব থাকবে। আর আমি তো ফ্লাক্সে গরম জল করেই রাখি, তোমরা জানো। এর মধ্যে এখন আরেকটু গরম জল দেবো, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কি বলো তো, মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ অতই বাড়বে। গ্যাসটাকে না একটু কমিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ওদিকে কষানো হোক, ততক্ষণ আমি দইটাকে একটু লবণ দিয়ে ফেটে নিই। কী বলো তো, যে কোনো রান্নাতেই যদি দইটাকে লবণ দিয়ে ফেটে দেওয়া যায় না ভালো করে, তাহলে রান্নার মধ্যে দইটা গেলে না আর ছানা কাটা হয়ে যায় না। বেশ দইটাকে ভালো করে নুন দিয়ে একদম ক্রিমের মতন করে ফেটে নিতে হয়। দইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফেটে ক্রিমের মতন করে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি ফেটানোর টক দইটা দিয়ে দেবো, আর এই বাটিটা একটুখানি ধুয়ে ভালো করে এর মধ্যে জলটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব।
আর ওভেনটার আঁচও কিন্তু কমিয়ে দিতে হবে, কেননা হাই হিটে থাকলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দেখো দইটা দেওয়ার পরও কষিয়ে নিয়েছি, আবার তেল ছেড়ে দিয়েছে, তার মানে কাঁচা যে টক দইয়ের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, দিয়ে আর এটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেননা আগে একটা কাঁচা লঙ্কা বাটা দিলাম, তো সেখানে তখন খুব একটা বেশি কাঁচা লঙ্কা দিইনি, কেননা যদি ঝাল হয়ে যায় তো ছেলে খেতে পারবে না। আর আমার ছেলের দই কাতলা খুব পছন্দের জিনিস, ও ঝোল করলে অতটা ভালোবাসে না, এইভাবে দই কাতলা করলে ভালোবাসে। দেখো ঝোলটাও ফুটে উঠেছে, তো এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে একটু টানিয়ে একটু গ্রেভি মতন করে নেব, তাহলে হয়ে যাবে। ব্যাস দই কাতলা আমার একদম রেডি। আর ঝোলটাকে আমি আর বেশি টানাবো না, কেননা দুবেলা খাবো তো। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রেখে দেবো, তাহলেই একদম বিয়েবাড়ির মতন টেস্টি টেস্টি দই কাতলা রেডি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। তাহলে চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। এই কলমি শাক তো করেছি, দেখিয়েই দিলাম, আর একারি ভাত, আর এখানে আছে দই কাতলা। ব্যাস আজকে আর তেমন কিছু লাগবে না, কারণ কলমি শাকটা অনেকটা বেশি আছে, আর শাক তো আমরা রাত্রেবেলায় খাবো না, এই শাক দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই বেলা একটু ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা করে নেবো, তাহলে ব্যাস আজকের মতন হোটেল বন্ধ। এবার ছেলে স্কুল থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া লাগাবো, তার আগে এখনও অনেক কাজ আছে। ওয়াশিং মেশিনে কাছাকাছি হয়ে গেছে, সেগুলো মেলতে হবে, তারপরে সবজি টবজিগুলো সব গোছাবো, তারপরে রান্নার কিছু বাসন টাসন জমেছে সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে, কাজের শেষ নেই। দুপুরবেলা বলেছিলাম না ডাল করব না, এই এখন রাতে সেই ডাল সেদ্ধ বসাতেই হবে, ডাল করতেই হবে, ডাল না করলেই নয়। এখন একটু ডাল সেদ্ধ বসাবো, আর রূপুকে বলবো একটু পাঁপড় ভেজে দিতে। সিলিন্ডারের চাবিটা অন করে নিলাম, আমি দুপুরবেলা রান্নাবান্না সারা হয়ে গেলে সিলিন্ডারের চাবিটা অফ করে রাখি, আর সন্ধ্যাবেলায় দুধ জল দেওয়া চা করা যা আছে সেগুলো ইন্ডাকশান ওভেনেই সেরে নিই। ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, তবে ওইদিকে আরও কাজ পড়ে আছে, চলো দেখায় কি কাজ আছে। সন্ধ্যেবেলায় ছেলের খাবারের বাসনটা পড়ে আছে, তারপর দিদিমণি এলো, দিদিমণির আর আমার জন্য চা করলাম, সেই সমস্ত চায়ের বাসন টাসন সব পড়ে রয়েছে, এগুলো এখন আগে ধুয়ে পরিষ্কার করতে হবে। ফ্রিজ থেকে সবজিপাতি একটু বার করে নিলাম, কালকে কি রান্নাবান্না করব একটুখানি দেখে কেটে ফেটে গুছিয়ে রাখবো। রাত্রেবেলায় একটু সবজিটা কেটে রাখলে কি বড়দের রান্না করতে ভালো হয়, নাহলে ওই দিনের বেলায় হাজারো কাজের মধ্যে আবার তরকারি কাটতে বসলে মনে হয় যেন কত সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর তখন যেন হয়েও ওঠে না তাড়াতাড়ি। আর কিছু ধনেপাতা এখান থেকে ছিঁড়ে মাছে দিয়েছিলাম, বাদবাকি ধনেপাতাগুলোকে ভালো করে ছিঁড়ে একটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর এই লাউটাকে কেটে রাখবো কিনা বুঝতে পারছি না, কেটে রাখলে সুবিধে হয়, কিন্তু আবার কি হয় বলো তো, যে পরের দিন যখন রান্না করতে যাব তখন দেখা যাবে ভালোভাবে সেদ্ধ হচ্ছে না। লাউকে কেটে রাখলে ওরকমই হয়। আর এই পেঁপেটা দিয়ে ইচ্ছা আছে পেঁপের একটু প্লাস্টিক চাটনি করব। আমার রূপু আবার পেঁপের প্লাস্টিক চাটনি খেতে খুব ভালোবাসে। আর ভেন্ডি আলু ফালু সব ভাজা করার জন্য সেভাবে কাটবো, আর একটা করলা দিয়ে মটর ডাল করব। আর এদিকে কিছু মুদি দোকানের মাল এসেছে, এখন এগুলোকে তাড়াতাড়ি করে জায়গায় তুলে রাখতে হবে, নাহলে আমার ঘরে একটা ইঁদুরের উৎপাত হয়েছে, ব্যাস ও যদি একবার নাগাল পায় তাহলে আর রক্ষে নেই। আর কুমড়োর বীজগুলোকে না ছাড়িয়ে ধুয়ে ভাবছি একটু শুকিয়ে রাখবো। বীজগুলো খুব একটা ভালো নয়, তবুও ছোটোবেলার কথা ভুলতে পারি না, যখন ছোটোবেলায় না এরকম ঠাকুমাকে দেখতাম, এরকম কুমড়ো আসলে পরে বীজগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ছাড়াতে বসতো খোসা। ঠাকুমার সঙ্গে আমরাও বসতাম, তারপর ওই খোসা ছাড়ানো হয়ে গেলে দানাগুলোকে সর্ষের তেলে ভেজে দিত, খেতে মানে কী যে ভালো লাগতো কি বলবো। এখনকার বাচ্চারা তো সেসব কিছু বোঝেই না। মেয়েটাকে এগুলো আমি তাও করি, মেয়েটাকে দিলে খায়, তো ছেলেটা খেতে চায় না। ভাবলাম সবজিগুলো বানাতে বসি, আবার এখন চোখে পড়লো এক ঝুড়ি বাসন রয়েছে, এখন বাসনগুলোকে গুছাতে হবে। মানে কী বলবো, মানে দিন আসে দিন শেষ হয়, রাত আসে রাত শেষ হয়, কিন্তু আমাদের মতো গৃহবধূদের সংসারের কাজ আর শেষ হয় না, কি বলো বন্ধু?
এখন যদি বাসনগুলো গুছিয়ে না নিই না, তাহলে কালকে রান্নার সময় যখন যেই বাসন দরকার হবে দেখা যাবে তখন সেই বাসনটা হাতের কাছে পাচ্ছি না। সেই জন্য আগে বাসনগুলো আজকে গুছিয়ে নিই, তাহলে কালকে সুবিধা হবে। এই থালা কটা ঝুড়ি থেকে নামিয়ে নিলাম, এই কটা ডাইনিং টেবিলে রাখবো, কেননা রাতে তো খেতে লাগবে থালাগুলো। আর এখানে আর কিছু বাসন আছে, এই বাসন কটা জায়গায় রেখে দিলেই হবে। আর এদিকে ছেলের স্কুলের টিফিন বক্সটা এখনই ঠিক করে রাখলাম, তাহলে আর সকালবেলায় খুঁজতে হবে না। দেখে দেখে জায়গার বাসন জায়গায় রাখাও এক বিশাল কাজ। ড্রয়ারের মধ্যে যদি ঠিকঠাক বাসনগুলো গোছানো না হয় না, তাহলে আবার ড্রয়ার আটকানো যায় না, আটকে যায়। নিচের ড্রয়ারের বাসনগুলো গোছানো হয়ে গেছে, এখন এই ওপরের ড্রয়ারের বাসন কটা গোছাতে পারলেই মোটামুটি আজকের মতন বাসন গোছানো হবে। ঝুড়ি ভর্তি বাসন গোছালাম, দেখো এখন আরও একটুখানি বাসন আবার এখানে রইল। সারাদিনে বাসনও হয় বন্ধু, কী যে বলবো। আর এই চামচগুলোকে আমি কি করি বলো তো, এই সব স্টিলের চামচগুলো সবগুলোকে এক জায়গায় ধরে একটু ভালো করে গার্ডারে আটকে রেখে দিই। আর না হলে কী হয় বলো তো, যে ড্রয়ারটা যখন খুলি কিংবা বন্ধ করি, ওই নাড়ায় ঝাঁকুনিতে চামচগুলো এই পাশ ওপাশ দিয়ে একদম নিচে পড়ে যায়, তখন বার করতে খুব অসুবিধা হয়। আর না হলে এপাশ ওপাশ দিয়ে যদি কোনো একটা চামচের হ্যান্ডেল পড়ে আটকে যায় না, বেঁকে যায়, তাহলে ব্যাস ড্রয়ার আর খোলা কিংবা বন্ধ করা যায় না। আর এই প্লাস্টিকের চামচগুলোও এইভাবে আমি গার্ডার আটকে রেখে দিই, তাহলে কি নিতে সুবিধা হয়, সব ছড়িয়ে যায় না, আর ড্রয়ারটাও খারাপ হওয়ার চান্স থাকে না। তাহলে আজকের মতন মোটামুটি বাসন গোছানো একদম কমপ্লিট। আর একটাই প্লাস্টিকের প্লেট পড়ে আছে, এটাকে রাখতে হবে এই ওপরটাতে, এই ওপরটাতে রাখতে হবে, টুল লাগবে। এইসব প্লাস্টিকের প্লেটগুলো আমি সব এইখানটাতে রেখে দিই। এগুলোকে এই লক্ষ্মী পুজোর সময় একটু প্রসাদ দিতে আর কি সুবিধা হয়। এই দেখো দুনিয়ার কাচের প্লেট সব পড়ে আছে, এটা কবে থেকে পড়ে আছে, কিছুদিন ব্যবহার হয়েছে, তারপর সব পড়ে আছে, দেখো সব কাচের প্লেট। কালকে কি রান্না করব সেই জন্য সবজিগুলো বানাতে বসে গেছি। তার আগে যে লঙ্কাগুলো আমি কন্টেনারের মধ্যে কাগজ পেতে রাখি, তো ওই কাগজটাকে এখন পাল্টাতে হবে। কাগজটাকে পাল্টে অন্য একটা কাগজ দেবো, অন্য একটা কাগজ এর মধ্যে পেতে তারপর লঙ্কাগুলোকে আবার এর মধ্যে দেবো। এর মধ্যে কাগজটা পেতে না রাখলে কি হয় জানো, যখন ফ্রিজের মধ্যে অনেক বরফ জমে যায়, বরফগুলোকে বার করার জন্য যেই বাটনটা আছে ওটাকে যখন প্রেস করি, তখন যে ফ্রিজের ভেতর দিয়ে জলটা ছাড়ে না, এই লঙ্কার কন্টেনারের মধ্যে কাগজটা না থাকলে এর মধ্যে পুরো জল হয়ে যায় আর লঙ্কাগুলো সব পচে যায়। সেই জন্য এই কন্টেনারের মধ্যে এইভাবে আমি কাগজ পেতে নিই। আর এবার আজকে যে লঙ্কাগুলো এসছে সেই লঙ্কাগুলো সব বোটা ছাড়াবো, ছাড়িয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দেবো। এইভাবে রাখলে তবে লঙ্কাগুলো ভালো থাকে। লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে ধনে পাতাটাকে বাছতে হবে। সব পাতাগুলোকে ছিঁড়ে এরকম আলাদা একটা কন্টেনারে রেখে দেবো, তাহলে কি রান্নার সময় অনেক সুবিধা হয়। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, তাহলে আরও কয়েকজনেরা দেখতে পায়। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তোমাদের। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। তাহলে আজকের মতন রাখি, শুভরাত্রি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।